আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওতে 20টি অঙ্ক করব যেগুলো প্রাইমারিতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই অঙ্কগুলো বুঝতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করি। একটি ক্লাসের পরীক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার 3 গুণ পরিমাণ পেলে শিক্ষার্থীর সংখ্যা কত? তো আমরা যদি মোট শিক্ষার্থীর সংখ্যাকে এক্স ধরি, আর দেখেন যে প্রত্যেকে কত গুণ পেয়েছে? 3 গুণ, তার মানে 3x পেয়েছে। যদি শিক্ষার্থী হয়ে থাকে একজন, 3 গুণ পায়, তাহলে 3x। এটা সমান সমান মোট চকলেট কত? 2700। এখন দেখেন যে এখানে যদি আমরা গুণ করি তাহলে হয় 3x স্কোয়ার সমান সমান কত? 2700। এখন এক্স স্কোয়ার আমরা এখন কি করব? 2700কে ভাগ দেব 3 দিয়ে, তাহলে 2700 ভাগ হলো 3, তাহলে এক্স স্কোয়ারের মান সমান কত হলো? 3 লং 27, 900। তো এক্স যেহেতু স্কোয়ার আছে এপাশে আসে রুট হবে 900, তাহলে 3 তিরিকা 9, 3 দুটো শূন্যের মধ্যে একটা, তাহলে 30। তো মোট শিক্ষার্থীর সংখ্যা হলো 30 জন। তো গ নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর। বার্ষিক 10% মুনাফা হারে কত টাকা 3 বছরে জমা রাখলে মেয়াদান্তে, দেখেন যে মেয়াদান্তে মুনাফা সহ মোট 6500 টাকা ফেরত পাওয়া যাবে। তাহলে 6500 টাকা কি? এটা মুনাফা আসলে ফেরত পাওয়া যাবে। তাহলে আসল আমাদের বের করতে বলছে। তো আসলের সূত্রটা কি? দেখেন যে আসল সমান সমান, যদি অঙ্কের মধ্যে মুনাফা আসল থাকে তাহলে আসলের সূত্রটা একটু চেঞ্জ হবে। দেখেন যে এখানে কি হলো? আসল সমান সমান, এখানে আমরা কি পেলাম? এটা মুনাফা আসল। এখানে লিখি মুনাফা আসল গুণন হলো 100। এখানে ভাগ দেব আমরা কি? 100 যোগ হলো এখানে হার কত আছে? 10%, আর সময় কত আছে? 3 বছর। তো এখানে সময় গুণন হলো হার। এই সূত্রটা ফলো করে আমরা কি করব? আসলের সূত্র। এটা যদি অঙ্কের মধ্যে মুনাফা আসল দেওয়া থাকে তখন আসলের সূত্র কিন্তু এটা হবে। তো এখন দেখেন যে মুনাফা আসল কত আছে? এখানে 6500 টাকা গুণন 100। এখানে হলো 100 যোগ সময় হলো 3 বছর, আর হার হলো 10%, তাহলে 3 গুণন 10। তাহলে এখানে 6500 গুণন হলো 100। এখানে যদি গুণ করি আমরা 3 10 30, তাহলে হয় 130। যোগ করলে এই শূন্য কাটা, 5 13 65, 5 এই শূন্য এখানে হলো 10। তাহলে 10 দিয়ে যদি 500কে গুণ করি তাহলে হচ্ছে কিন্তু 5000। তো আমাদের অঙ্কের উত্তর হবে 5000, খ নাম্বারটি। 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তো প্রথম যেটা হলো আমরা দেখি করি। তাহলে 29 একটা মৌলিক সংখ্যা, তারপরে হলো 31 একটা মৌলিক সংখ্যা, 37 একটা মৌলিক সংখ্যা, 41 একটা মৌলিক সংখ্যা, 43 একটা মৌলিক সংখ্যা, 47 একটা মৌলিক সংখ্যা এবং 53 একটি মৌলিক সংখ্যা। যেহেতু 55 এর মধ্যে বলছে, তো এখন দেখি কয়টা এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে মৌলিক সংখ্যা হবে কয়টি? 7টি। 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 7টি। তো গ নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর। দুটি সংখ্যার অনুপাত 5:8। সংখ্যা দুটির সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কত? তো এই জাতীয় অঙ্ক আমরা খুব সুন্দরভাবে করব। দেখেন যে এখানে যে টিক্সটা ফলো করব, এখানে কত আছে? 5:7। এই অনুপাত দুটার সাথে 2 যোগ করলে, তো 5, আমরা সংখ্যা দুটিকে x ধরে নেই, তাহলে 5x প্লাস কি? এই যে 2, এই 2 যোগ করব। তারপরে আছে কত? 8, তো 8x প্লাস এই 2 যোগ করব। দুইটাতেই 2 যোগ করলে, সংখ্যা দুটির সাথে 2 আমরা যোগ করে ফেললাম। যোগ করলে অনুপাতটি কত হবে? 2:3। তাহলে 2:3। সরি, ইংলিশ বাংলা লিখে ফেললাম। এখানে 3, এখানে হলো 2। তো এখন দেখেন আমরা আড়াআড়ি গুণ করে ফেলে, যদি 3 ইন্টু এই যে 5x প্লাস 2, এখানে 2 দিয়ে আড়াআড়ি গুণ করব, 2 ইন্টু 8x প্লাস হলো 2। এখন আমরা এটা যদি গুণ করি তাহলে 15x প্লাস হলো 6, এখানে হলো 16x প্লাস হলো 4। তো আমরা যদি এগুলো পক্ষান্তর করি তাহলে x এর মান পাবো আমরা হলো 2। তো এই 2 যদি হয় x, তাহলে এখানে দুটি সংখ্যা বলছে, তাহলে 5x ছিল, তাহলে 5 এর সাথে আমরা 2 যোগ গুণ করব,
5 দুগুণ 10, এখানে ছিল 8x, তাহলে 8 এর সাথে আমরা গুণ করব হলো 2, তাহলে পাচ্ছি আমরা 16। তাহলে সংখ্যা দুটি হলো কত, 10 আর 16। তো ঘ নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর, 10 ও 16। একটি সরল রেখায় অবস্থিত 3টি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে? তো দেখেন যে আমি একটা সরলরেখা আঁকলাম, সরলরেখায় বলছে কয়টা, 3টা বিন্দু থাকবে। তাহলে এই যে ধরলাম একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই 3টা বিন্দুর মধ্য দিয়ে কোনো সব বৃত্ত আঁকা সম্ভব নয়। তো একটিও না, ঘ নাম্বারটা হবে এই একটিও নয়। 3 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো আমরা প্রথমে কি করব, এটাকে এ বি সি যদি ধরি, এ প্লাস বি প্লাস সি, এটাকে যোগ করে ভাগ দেব 2 দিয়ে। তো দেখেন যে এখানে প্রথমে আছে 3 সেন্টিমিটার, পরে আছে 4.5 সেন্টিমিটার এবং 5.5 সেন্টিমিটার, এখানে 2 দিয়ে আমরা ভাগ দেব। তো এগুলো যদি যোগ করি তাহলে পাই 13, 13কে 2 দিয়ে ভাগ দেব। তো 13কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো হলো কত, 6.5 সেন্টিমিটার। তো এখন যে আমাদের সূত্রটা আমি না লিখে সরাসরি অঙ্ক করতেছি। দেখেন যে প্রথমে আমরা লিখব, এটাকে এস ধরবো, এই যে এস সমান সমান কিন্তু এটা, তো দেখেন এক্স এস, তো এখানে কত 6.5 আমি লিখি। লেখার পর এই 6.5 থেকে বিয়োগ করব প্রথমে এই 3, তারপরে আবার এই 6.5 থেকে বিয়োগ করব এই 4.5, তারপরে আবার এই 6.5 থেকে বিয়োগ করব হলো এই 5.5, উপরে রুট ওভার। তো এখন 6.5 এখানে থাকলো। এখন যদি আমরা এটা কি, এটা যেহেতু গুণ ব্র্যাকেট, তো মানে হলো কি গুণ, এখন এটা থেকে আমরা যদি এটা বাদ দেই তাহলে পাই হলো 3.5, এখানে যদি আমরা বাদ দেই তাহলে পাই আমরা হলো কত, 3.5 থেকে যদি আমরা বাদ দেই তাহলে পাই 3, এখানে যদি বাদ দেই তাহলে পাই 1। তো এগুলো সব যদি গুণ করি, গুণ করলে আমরা পাবো হলো 45.5। এখন এটার উপর বর্গ যেহেতু আছে, রুট ওভার আছে, তো এটার মান হলো 6.75। তো 6.75 ক নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর। সরি, এটা বিয়োগ করলে মানে বিয়োগ করলে হলো 2 হবে, এখানে 2, তো এগুলো গুণ করলে এটা পাবো, তারপরে হলো এটা। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসালে 5খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসালে 7 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তো ছাত্র সংখ্যাকে আমরা ধরবো এক্স। এখন দেখেন যে পাঁচটি বেঞ্চ, পাঁচটি কি 5 জন ছাত্র বসে একটি বেঞ্চে, তাহলে একজন বসে কত, এটা 1/5। এখন যদি আমরা সম্পূর্ণ ছাত্রকে যেহেতু আমরা এক্স ধরছি, তাহলে একজন বসে, তাহলে আমরা লিখতে পারি কিন্তু x/5। এখন যদি দেখেন যে কখনো যদি বেঞ্চ খালি থাকে, সেটা সবসময় যোগ করবেন, তাহলে এটার সাথে আমি যোগ করে দিলাম। ঠিক তদ্রূপভাবে দেখেন যে এখানে কত 3 জন, তাহলে আমরা লিখতে পারি x/কত 3। এখন কথা হলো যদি ছাত্র দাঁড়িয়ে থাকে সেটা বিয়োগ করব, দাঁড়িয়ে থাকলে বিয়োগ করব। তো এটা সমান আমরা লিখতে পারি, এটা প্রশ্ন মতে আমরা এটা সমান লিখতে পারি কোনটা, x-7/3। এখন এটা যদি আমরা লসাগু করি, লসাগু কত 5, তারপর 5 কাটা থাকতেছে x, এখানে হলো 5×5 = 25, তারপরে হলো x-7/3। এখন আড়াআড়ি যদি গুণ করি, আড়াআড়ি গুণ করলে, আমি সব কিছু দেখানোর দরকার নেই, আড়াআড়ি আপনারা গুণ করবেন এটা, তারপরে দেখাই দিচ্ছি দাঁড়ান। আড়াআড়ি গুণ করলে এটা পাই, তারপরে এটা আড়াআড়ি গুণ করলে আমরা 5 × এটা পাই। তো এখন এইভাবে করার পর, ক্যালকুলেশন করার পর আমরা এক্স এর মান পাবো হলো 55। তো 55 হবে অঙ্কের সঠিক উত্তর। তো 55 হলো ঘ নাম্বারটি। তারপরের যে অঙ্কটা আছে দেখেন যে এখানে x/x-5 প্লাস x/x+2 = হলো 2। এখন এই দুটা কি করব, আমরা লসাগু করে নিব। তাহলে x-5 × x+2, এই দুটা লসাগু, এখানে 2 লিখলাম। তো এখন এইটা যেহেতু মিলে যায়, এটা থাকে, এটা মিলে গেলে এটা কাটা থাকে এটা, তাহলে উপরে x × এইটা x+2, তারপরে এই প্লাস এইটা মিলে যায়, থাকে উপরের x, তারপরে গুণ দিব এটা x-5। তো
তো এখন আমরা গুণ করে ফেলি। এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2x এক্স স্কোয়ার 5x, তারপরে হলো এইটা আমরা গুণ করে ফেলি। তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তারপরে হলো প্লাসে প্লাসে প্লাস 2x, তারপরে হলো মাইনাস 5x, তারপরে হলো মাইনাস 10, 5 দুগুণ 10 সমান সমান 2। তো এখন আমরা উপরে কি করব, একটা একটা যোগ করলে হয় 2x স্কোয়ার, তারপরে হলো 5টার থেকে যদি 2টা বাদ দেই তাহলে কত হয় মাইনাস 3x, তারপরে এখানে হলো এক্স স্কোয়ার মাইনাস কত 3x মাইনাস 10 ইকুয়াল টু 2। এখন আমরা কি এই জানি যে 2 এর উপর 1 আছে, 2 নিচে 1 আছে, এটা যদি দিয়ে আমরা আড়াআড়ি গুণ করি তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x, তারপরে হলো 2x স্কোয়ার 3 দুগুণ 6x, তারপর হলো 10 দুগুণ 20। এখন আমরা যদি এটা করি তাহলে x এর মান আমরা পাবো হলো, আমরা x এর মান পাবো 20/3। তো এই 20/3 যদি আমরা x এর মান এগুলো ক্যালকুলেশন করার পরে পাবো আমরা 20/3। তো 20/3 হবে অঙ্কের উত্তর। তো ঘ নম্বরটা হলো অঙ্কের সঠিক উত্তর। একজন ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো, শেষ বিক্রয় মূল্য কত? তো দেখেন যে 1200 টাকায় কিনছে, 1200 টাকা কিনে লাভ করছে কত? 15%, 15% লাভ করছে। তো 1200 টাকা কিনে 15% লাভ করছে, তাহলে 1200 গুণন 15/100, 15% যেহেতু লাভ করছে, তাহলে এটা যদি আমরা করি তাহলে 15 গুণন 12 দিলে আমরা পাচ্ছি 1380 টাকা। এইটা বিক্রি করছে এক ব্যক্তির কাছে। দেখেন যে ওই ব্যক্তি কি করছে, আবার 5% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে এইটার 5% ক্ষতি বের করলে আমরা অঙ্কটা পেয়ে যাচ্ছি। তো 5% ক্ষতিতে যেহেতু বিক্রয় করছে, তাহলে এখানে 5% ক্ষতি মানে হলো কত? 100 মাইনাস 5, 95 টাকা। 95 টাকা সে 100 টাকায় ক্ষতি করছে, 100 টাকার ক্ষতি করছে 5 টাকা যেহেতু, তাহলে কি 95 টাকা বিক্রয় করছে, গুণন হলো 1380 টাকার জিনিস। তো এইটা কাটি, তারপরে যদি আমরা এটা করি ক্যালকুলেশন করি তাহলে আমরা 5 দিয়ে যদি করি এটা হলো 2, আর 5 দিয়ে যদি আমরা করি এটা 19, 2 দিয়ে 138কে কাটলে হলো 59। তো 59-এর সাথে যদি আমরা 19 গুণ দেই তাহলে পাবো হলো 1311। তাহলে শেষ বিক্রয় মূল্য হলো কত? 1311। ঘ নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর। ফারুকের বেতন কালামের বেতনের 1.2 গুণ, মালেকের বেতন কালামের বেতনের 0.8 গুণ। তাদের মোট বেতন 6300 টাকা হলে মালেকের বেতন কত টাকা? তো আমরা সম্পূর্ণ বেতনটাকে যদি ধরি x, তার সাথে হলো কালামের বেতন হলো কত? 1.2x, তারপর হলো মালিকের বেতন, আমরা কালামের বেতন কত? মালিকের বেতন কালামের বেতনের কত গুণ? 8.8 গুণ, সমান সমান মোট বেতন হলো কত? 6300। তো এখন এটাকে যদি আমরা যোগ করি তাহলে হয় 3x, 3x সমান সমান হলো 63। তো x এর মান আমরা পাবো হলো 2100। এখন মালিকের বেতন বের করতে বলছে, তো মালিকের বেতন কালামের বেতনের কত? 0.8 গুণ। তো এই 2100কে আমরা 0.8 দিয়ে যদি গুণ করি তাহলে উত্তর পেয়ে যাচ্ছি। তো 2100কে 0.8 দিয়ে যদি গুণ করি তাহলে পাবো হলো 1680। তো ক নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর 1680। 16x স্কোয়ার প্লাস px প্লাস 25 রাশিটির পূর্ণ বর্গ হতে হলে p এর মান কত হবে? তো আমরা লিখি 16x স্কোয়ার প্লাস px প্লাস কত? 25। তো দেখি আমরা কি হয়। এখন এটাকে আমরা ভেঙে নেই, 16 তার সাথে x স্কোয়ার দিই, 4 16x স্কোয়ার, 16কে ভাঙলাম, 4 16x স্কোয়ার আর 25। তো সূত্র যদি করি আমরা 2a হলো এটা, b হলো 5, তাহলে x স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এইটা আমরা গুণ করলেই উত্তর পেয়ে যাব। তাহলে দেখেন যেখানে 4 5 20, 20 দুগুণ কত হয়? 40। তো গ নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর 40।
একটি ত্রিভুজ আঁকা সম্ভব তখনই যখন ত্রিভুজটির দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। খ নম্বরটা, যে একটি ত্রিভুজ তখনই আঁকা সম্ভব হয় যখন দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8 হলে মধ্যম সংখ্যাটি কত? তো দেখেন যে 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথমটা যদি হয় 3 আর তৃতীয় যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে শেষটা কত? 8। তাহলে অবশ্যই কি মধ্যেরটা হবে, মাঝেরটা হবে 7। তাহলে যেহেতু শেষেরটা 8 হয়, তার আগেরটা হবে 7। তো এই তিনটার আমরা যোগ করে দেখি যে এই তিনটা সংখ্যা যোগ করব। 3 যোগ হলো 7 যোগ হলো 8। এই তিনটা যোগ করে দেখি 9 দিয়ে বিভাজ্য হয় কি না। তাহলে দেখেন যে এখানে 3 আর 7 যোগ করলে 10, তাহলে 18 অবশ্যই কি 9 দিয়ে বিভাজ্য। দেখেন 9 দুগুণ 18, 9 দিয়ে বিভাজ্য, তাহলে মধ্যম সংখ্যাটি 9 হবে। তো এখানে যেহেতু 9 দেওয়া নেই অপশনে, তো 9 হবে এখানে। ক নম্বরটা হলো অঙ্কের সঠিক উত্তর 9। নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? তো দেখি আমরা কোনটা ক্ষুদ্রতম বের হয়। এইটা লিখবো, তারপরে এইটা লিখি। লেখার পর দেখেন যে এই সাইড দিয়ে প্রথমে গুণ করবেন, কখনো এই সাইড দিয়ে প্রথমে গুণটা করবেন না। এই সাইড দিয়ে গুণ করবো, তাহলে 7 অক্ষে 7, 3 দুগুণ 6। ক্ষুদ্রতম বের করতে বলছে, তো এইটা হলো ক্ষুদ্রতম, তার মানে এইটা লিখি। তারপরে যেহেতু এটা দেখলাম এই দুটো হবে না, এটা হবে না, এইটা দেখলাম যেহেতু, এখন আমরা এটা দেখি, এটা লিখি। তাহলে 5 ভাগ হলো 21। তো প্রথমে আমি বারবার বললাম যে এই সাইড দিয়ে আপনারা গুণ করবেন, কখনো প্রথমে এই সাইড দিয়ে গুণ করবেন না। তাহলে হচ্ছে 42, আর এটা হলো 5 7 35। 42 বড়, 35 ছোট, তার মানে এটা লিখবো এখন আবার। তারপরে হলো এটা 3 ভাগ হলো 6, 5 6 30, 21 দিয়ে যদি গুণ করি হয় 63, 3 21 63। তাহলে এইটা বড়, তার মানে এইটাই হলো সবচেয়ে ছোট, এটাও হবে না। তো গ নম্বরটা হবে সংখ্যের সঠিক উত্তর। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? এ জাতীয় অঙ্কটা আপনারা যেভাবে করবেন, আমি দুইটা ট্রিক শিখিয়ে দিব। প্রথমে আমি করে দিচ্ছি, তারপরে না করে আপনারা কিভাবে উত্তর পাবেন সেটা আমি দেখাবো। তো প্রথমে যেটা কাজটা করবেন, যে পার্সেন্টটা থাকবে সে তার সাথে 100 গুণ করবেন। তারপরে ভাগ দেবেন হলো যে পার্সেন্ট 100 সাথে যে পার্সেন্টটা থাকবে সেটা যোগ করে দিবেন। এভাবে করলেই হবে। দেখেন যে পার্সেন্ট থাকবে তার সাথে 100 গুণ করবেন, ভাগ দিবেন। ভাগ দেওয়ার পর যে 100 থাকবে, যে পার্সেন্টটা থাকবে তার সাথে ওই পার্সেন্টটা যোগ করে দিবেন। তাহলে এখানে হলো 100 গুণ কত? 25, আর এখানে যোগ করলে পাচ্ছি আমরা 125। 5 হয়, 25 দিয়ে যদি আমরা কাটি 5, 5 20 100, 20 উত্তর। তো এটা হবে 20% উত্তর, তাহলে গ নাম্বারটা। তো দেখেন যে মূল্য বৃদ্ধি যদি কখনো বলে 25% বৃদ্ধি পায়, তখন সব সময় উত্তর হবে 20%। আর যদি এখানে 20% থাকতো, তাহলে উত্তর হইতো সবসময় 25%। মনে রাখবেন, যদি 25% বৃদ্ধি থাকে তাহলে কমবে হলো কত? 20%। আর যদি 20% দেওয়া থাকে, 25% সবসময় এই জাতীয় অঙ্কের উত্তর বের হয়। তারপরে যে অঙ্কটা বলা আছে, দেখেন যে এখানে কত? 5 8 17 13 65। এর পরের ধারা সংখ্যাটা কত? তো আমরা প্রথমে দেখি এখানে কত করে বৃদ্ধি পেয়েছে। দেখেন যে এখানে 3 বৃদ্ধি পেয়েছে। তারপরে এখানে দেখি কত? এখানে 6 বৃদ্ধি পেয়েছে। তারপরে এখানে যদি দেখি আমরা 12 বৃদ্ধি পেয়েছে। তারপরে যদি আমরা এখানে দেখব, অবশ্যই কত? এখানে 12 দুগুণ কত হয়? 24 বৃদ্ধি পেয়েছে। এখন অবশ্যই কি করব আমরা? 24-এর ডাবল কত? অবশ্যই যেহেতু দেখেন যে অবশ্যই বেশি করে, দেখেন যে 3-এর ডাবল 6 বৃদ্ধি পেয়েছে। তারপরে হলো কত? 6-এর ডাবল কত? 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে। দেখেন কোনটা হবে সেটা আমরা বের করব। দেখেন যে এখানে 17, তারপরে তার উপরে স্কোয়ার দিব, তারপরে হলো 15-এর উপর স্কোয়ার দেব, যোগ হলো 8-এর উপর স্কোয়ার দেব। আমরা জানি কি ত্রিভুজের তৃতীয় বাহু কত হবে? এই দুইটা বাহু অপেক্ষা বৃহত্তর হবে। ত্রিভুজের দ্বিতীয় বাহু অপেক্ষা তৃতীয় বাহুটা বৃহত্তর হবে, সেটাই হলো সমকোণী
ত্রিভুজ। তো গ নম্বরটা হবে অঙ্কের সঠিক উত্তর, সমকোণী ত্রিভুজ। 5-এর কত শতাংশ 7 হবে? দেখেন যে 5-এর কত শতাংশ, তো 5% সমান সমান কত? 7। আমরা এইভাবে বের করব 1% সমান সমান 7 ভাগ 5, তারপরে 100%, তাহলে 7 গুণন 100, এখানে হলো 5, 5 20 100, 7 দুগুণ 14, তো 140। গ নম্বরটা হবে অঙ্কের সঠিক উত্তর। 3টি সংখ্যার গড় 6 এবং ওই 3টি সংখ্যা সহ মোট 4টি সংখ্যার গড় 8। তো 3টি সংখ্যার সমষ্টি আগে বের করি। 3 গুণন হলো 6, 3টি সংখ্যার সমষ্টি 3 6 18। তারপর 4টি সংখ্যার সমষ্টি বের করি, 4 গুণন হলো 8, 4 আসছে 32। বলা হয়েছে যে চতুর্থ সংখ্যাটির অর্ধেক, তো চতুর্থ সংখ্যাটি আগে বের করি। তো 32 থেকে 18 বাদ দিলে আমরা চতুর্থ সংখ্যাটি পাবো 14। তো এখন বলছে যে সংখ্যাটির অর্ধেক, অর্ধেক মানে কি? 2 দিয়ে ভাগ দেব। তো 14কে 2 দিয়ে ভাগ দিলে হয় 7, তো অর্ধেক হবে 7। দুটি সংখ্যার গুণফল 3380, গসাগু 13 হলে সংখ্যা দুটির লসাগু কত? তো আমরা লসাগু বের করব কিভাবে? লসাগু সমান সমান এই যে দুটি সংখ্যার গুণফল যেটা থাকবে সেটার সাথে আমরা গসাগু দিয়ে ভাগ করব, 13 দিয়ে ভাগ করব। তাহলে 3380-কে 13 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হলো 260। তো ক নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর, 260। 5 9 17 33 35 ধারাটির পরবর্তী সংখ্যা কত? তো আমরা এখানে করে ফেলি। দেখেন যে এখানে এটার পার্থক্য কত? 5-এর থেকে 9 বাদ দিলে হলো 4, তারপরে এখানকার 9 থেকে 17-এর পার্থক্য হলো 8, তারপরে হলো 17 থেকে 33-এর পার্থক্য হলো 16, 33 থেকে 65-র পার্থক্য হলো 32। তো দেখেন যে এখানে ক্রমান্বয়ে কিন্তু ডাবল হয়েছে। দেখেন যে 4-এর ডাবল কত? 8, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 32-কে যদি 2 দিয়ে গুণ করি, 32 দুগুণ কত হয়? 64। তো এই 64 আর 65 যদি যোগ করি তাহলেই তো আমরা পরবর্তী ধারাটি পেয়ে যাচ্ছি। তো 34 এবং 35 যদি যোগ করি তাহলে পাবো হলো 129। তো 129 কোথায় আছে? খ নাম্বারে। তো 129টি হবে পরবর্তী ধারাটির সংখ্যা। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর 50টা ভিডিও দিব প্রাইমারির আতে আসার মতো অঙ্কের 50টা ভিডিও দেব। তো এই ভিডিওটা হলো প্রথম ভিডিও, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।